আচ্ছা, আমরা প্রিজম দেখতেছিলাম, প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ নিয়ে বলছিলাম, আর ন্যূনতম। হ্যাঁ হ্যাঁ, বল। আচ্ছা, ওটা তাহলে ক্লাসের পরে বলতেছি আমি, সমস্যা নেই। আচ্ছা, এই প্রিজমের মধ্যে আলোর প্রতিসরণের জন্য যে বিচ্যুতি কোণ সেটা নিয়ে পড়ছিলাম। বিচ্যুতি কোণের সাথে ওই প্রিজমের আপাতন কোণ, নির্গমন কোণ, আর হচ্ছে ওই প্রিজম কোণের যে সম্পর্ক সেটা নিয়ে আজকে দেখব। তো আবার আমি একটু ওই চিত্রটা এঁকে নেওয়া লাগবে, চিত্রটা এঁকে নিচ্ছি। ফারাবি কি এই প্রুফটা আগে পড়ছিলি? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা। ওকে 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 ওকে, সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা শোন, তাহলে প্রিজমের প্রথম পৃষ্ঠ এটা, দ্বিতীয় পৃষ্ঠ এটা। প্রথম পৃষ্ঠে এই পি কিউ আলোক রশ্মি আপতিত হওয়ার পর কিউ আর পথে চলে গেছে, তারপরে আরেকবার প্রতিসরণ হয়েছে, আর এস পথে বেরোয় আসছে। তো আমরা এখানে অভিলম্বটা যদি আঁকি, অভিলম্বটা হচ্ছে এইটার উপরে লম্ব হবে, আর ওই সাইডে ওইখানে একটা লম্ব আঁকবো। ওকে, এই দুইটা লম্ব, আমরা এটাকে লম্ব ধরে নিচ্ছি। আচ্ছা, আর এইটা হচ্ছে যেখানে মিলছে সেটা হচ্ছে ও বিন্দু দিলাম। আর এই পিকিউ রশ্মিটা যাওয়ার কথা ছিল এই বরাবর, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু গেছে আর এস বরাবর। সো এটাকে যদি আমরা পিছন দিকে বাড়াই, তাহলে এখানে একটা কোণ পাচ্ছি। এই কোণটাকে আমরা বিচ্যুতি কোণ বা ডেল্টা দিয়ে দেখাই। তো আজকে আমরা এই ডেল্টার সাথে এই আপতন কোণ, যেটাকে আমরা প্রথম পৃষ্ঠে আপতন কোণ বলি, সেটাকে আমরা আই অন দিয়ে দেখাইছিলাম, এই আই অন। আর এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের জন্য প্রতিসরণ কোণ আর অন, এটা দ্বিতীয় পৃষ্ঠের জন্য আপতন কোণ আর টু, আর এটা নির্গমন কোণ আই টু। আর এটা হচ্ছে প্রিজম কোণ এ, আর এটাকে আমরা এন দিয়ে দেখাইলাম, আর এটাকে এন প্রাইম দিয়ে দেখাচ্ছি। আর এইটা, এই পজিশনটা হচ্ছে টি, আর এটা হচ্ছে ইউ। বই অনুযায়ী আমি চিত্রটা আঁকলাম। ওকে, এই যে এই বিন্দুগুলা, টি হচ্ছে এই দুইটা বিন্দু, এই দুইটা রশ্মিকে বাড়ানোর পর যেখানে গিয়ে মিলছে, আগের দিন তো দেখাইছিলাম। ওকে, আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা প্রুফ করতে যাচ্ছি, আমরা হচ্ছে এই ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টার সাথে আয়ন, আই টু আর এ এর সম্পর্কগুলা দেখব। আচ্ছা, তো আসি আমরা এখান থেকে। এই প্রুফটা মাঝে মাঝে থিওরি আকারেও আসতে পারে, হ্যাঁ। তো বিচ্যুতি কোণের রাশিমালা বলতে পারি এটাকে আমরা, বিচ্যুতি কোণের, আই প্রীতম রে যাইতে বলতো, রাশিমালা। ওকে, বিচ্যুতি কোণের রাশিমালার জন্য তাহলে আমরা যেটা করব ফার্স্টে, এই এখানে একটা আহ, ত্রিভুজ, এই যেটা হচ্ছে টি কিউ আর, টি কিউ আর ত্রিভুজটা, এই যে এই সবুজ যেটা, তা আমি সেটাকে যদি এইখানে একটু বাইরে বের করে এনে লিখি, এই ভিতরের এই ত্রিভুজটা টি কিউ আর, এইখানে ডেল্টা, এই সাইডে ডেল্টা কোণটা আছে। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি, তাহলে যে আহ, বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটা তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এটা আমরা উপপাদ্য থেকে জানি। তাইলে এই টি কিউ আর ত্রিভুজের জন্য আমরা যেটা লিখতে পারি, ত্রিভুজ টি কিউ আর, এখানে বহিস্থ এই যে ডেল্টা কোণ বা এই যে ইউটিআর, যে কোণটা বহিস্থ, এটা ইউ ছিল, ইউটিআর, কোণ ইউটিআর, এটা ইকুয়ালস টু বিপরীত অন্তস্থ কোণ মানে হচ্ছে টি কিউ আর, কোণ টি কিউ আর
প্লাস কোণ টি আর কিউ, টি আর কিউ। এইটুক না বুঝলে বলিস, বুঝছিস? আচ্ছা, এটা যদি আয়ন হয়, এই যে এই পুরাটা একটা বিপ্রতীপ কোণ, এই পুরাটা একটা বিপ্রতীপ কোণ, তাইলে এটাকে আমরা এই যে এইটার সাথে, আয়নের সাথে এইটুক, এইটুক হচ্ছে বিপ্রতীপ কোণ, এটাও হবে তাইলে আয়ন। এটা যদি আয়ন হয়, এই পুরাটাও আয়ন হবে, এই পুরাটাও আয়ন হবে। চিত্র কি বুঝতেছিস নাকি গোলায় ফেলতেছিস? পূজা, পূজা বুঝতেছিস? আচ্ছা, এটা যদি আয়ন হয়, এই যে এই সাইডের এইটুকু আয়ন, কারণ এখানে বিপ্রতীপ কোণ এটা। তো এই পুরাটা যদি আয়ন হয়, আমি এইটুকুকে, এই যে এই পোর্শনটুকুকে আমি লিখতে পারি আই অন মাইনাস আর অন। দেখ এটা লেখা যায় নাকি? এটা আয়ন হইলে এই সাইডের এই পুরাটা আয়ন, তাহলে শুধু উপরের পোর্শনটা হবে আয়ন মাইনাস আর অন। লেখা যায় পূজা? ওকে। একইভাবে ওই সাইডে এটা যদি আই টু হয়, এই পোর্শনটুকু পুরাটা হবে আই টু, বিপ্রতীপ কোণ হওয়ার কারণে। তাহলে শুধু এই পোর্শনটুকু, আই মিন এইটুককে আমরা বলতে পারি আই টু মাইনাস আর টু। তাহলে এটাকে লিখতে পারি আই টু মাইনাস আর টু। তো এখন এই ইউটিআর এটাকে আমরা ডেল্টা দিয়ে দেখাইছি, সো এই লাইনে এখানে ডেল্টা বসাই দিলাম। তো এটাকে আরেকটু আমরা গোছায় এরকম লিখতে পারি, আয়ন আর আই টুকে একসাথে করে লিখলাম আয়ন আই টু, আর ওই সাইডে আর অন আর টু, ওইটাকে মাইনাস কমন নিয়ে যদি লিখি তাহলে আসতেছে আর অন প্লাস আর টু, এরকম আসছে। তো এখন আবার আমরা যদি এই চতুর্ভুজটা নিই, এ কিউ ও আর, এ কিউ ও আর, এই চতুর্ভুজটা যদি নেই, তাহলে যেটা লেখা যায়, আমি এটুকু মুছলাম, আর এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখতেছি। এ কিউ ও আর, এই পুরো চতুর্ভুজটাতে এ কিউ ও আর, চতুর্ভুজের মধ্যে আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে এখানে কোণ এ প্লাস এই কোণ ও ইকুয়ালস টু না, প্লাস ইয়া সরি, 4 কোণের সমষ্টি হচ্ছে, চতুর্ভুজের ক্ষেত্রে কত হবে 4 কোণের সমষ্টি? 4 সমকোণ হবে। ওকে, 2 সমকোণ না, 4 সমকোণ। আর 2 বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। তাহলে কোণ এ প্লাস কোণ ও সাথে হচ্ছে এ কিউ ও, কোণ এ কিউ ও প্লাস কোণ এ আর ও, কোণ এ আর ও, এই সবগুলোকে একসাথে আমরা 4 সমকোণ লিখতে পারি, 4 সমকোণ, 4 সমকোণ। এই পূজা এটুক তুলছিস? আসিস তুই? আচ্ছা, আবার আমরা লিখতে পারি, যেহেতু এটা অভিলম্ব এন কিউ ও, এই পুরাটা অভিলম্ব, তার মানে এই কোণ আর এই কোণ মিলে 2 সমকোণ, মানে হচ্ছে এ কিউ এন আর এ কিউ ও, এটা হচ্ছে 2 সমকোণ। তার মানে আবার আবার এ কিউ এন প্লাস কোণ এ কিউ ও, এইটুক হচ্ছে 2 সমকোণ, 2 সমকোণ। আচ্ছা, আমাদের অবশ্য এ কিউ ওটা দরকার নাই। আচ্ছা, আমরা ওটা বাদ দিই, আমাদের এ কিউ এনটা দরকার নেই। আমাদের এখানে যেহেতু এ কিউ আছে আর এ আরও আছে, এটা বাদ দিয়ে দিই। এ কিউ এনটা দরকার নেই, আমরা এটা করতে পারি।
এই চতুর্ভুজের মধ্যে আবার আমরা জানি তো চতুর্ভুজের দুই বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ, তার মানে হচ্ছে এ কিউ ও আর হচ্ছে এ আর ও, এই দুইটা নেই, এ কিউ ও আর এ আর ও, যেহেতু এই যে এটা এখানে আছে, এ কিউ ও আর এ আর ও, এটাকে নিলাম এ কিউ ও আর এ আর ও, এইটুকু হচ্ছে দুই সমকোণ। হ্যাঁ বল বল। এই যে অভিলম্ব আঁকছি না এখানে, এটা কিন্তু লম্ব, হ্যাঁ আমাদের, যদিও আমার চিত্র দেখে বোঝা যাচ্ছে না, এটা 90 হইলে এটাও 90, আবার এইটা 90 হইলে এটাও 90। ওকে, এইখানে এই দুইটা কোণ যদিও আমার চিত্র দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা অভিলম্ব আঁকছি, তার মানে এটা 90 হইলে এই সাইডও 90, এটা 90 হইলে এই সাইডও 90। ওকে, এই দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেহেতু চারটা কোণের সমষ্টি আমি দুই সমকোণ পাইছি, তাইলে বাকি দুইটা কোণের সমষ্টি অবশ্যই, মানে ওই চারটা কোণের সমষ্টি চার সমকোণ পাইছি, তার মধ্যে এই দুইটা কোণের সমষ্টি পাইলাম দুই সমকোণ, তাহলে বাকি দুইটা কোণ অবশ্যই দুই সমকোণ হবে। আচ্ছা, সুতরাং কোণ এ প্লাস কোণ ও ইকুয়ালস টু দুই সমকোণ। ওকে, এবার আরেকটা জিনিস লিখবো, এটা ধর 2 নাম্বার সমীকরণ দিলাম, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ওকে, এটা একটু মুছতেছি। আমাদের এই ত্রিভুজটাতে, এই যে নিচের ত্রিভুজটা কিউ আর ও, কিউ আর ও, এই ত্রিভুজের মধ্যে তিন কোণের সমষ্টি দুই সমকোণ ত্রিভুজের, তার মানে কোণ ও আর অন আর টু, তার মানে তিনটা কোণ, কোণ ও আর অন আর টু, এই তিনটা মিলে হচ্ছে দুই সমকোণ, টু সমকোণ। ওকে, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। তাহলে এটা 2 নাম্বার সমীকরণ থেকে এ প্লাস ও, এইটা মিলে ছিল দুই সমকোণ, আর এখানে ও এর সাথে আর ওয়ান প্লাস আর টু মিলে দুই সমকোণ, তার মানে আমরা বলতে পারি এই এ আর আর ওয়ান আর টু সমান, এটা যদি 3 নাম্বার সমীকরণ দিই 2 আর 3 থেকে আমরা দুইটার মধ্যেই ও কমন, তার মানে কোণ এ আর আর ওয়ান আর টু সমান হবে কোনটুক। আচ্ছা, এই যে এই ত্রিভুজটার মধ্যে কিউ আর ও, এই যে নিচের ত্রিভুজটা এইটুক, এটার মধ্যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এটা এক কোণ ও আর অন আর টু, এই তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তো আমরা এই দুই সমীকরণ থেকে দুইটার মধ্যে যেহেতু ও কমন, তাহলে এ আর এইটা সমান হবে, এইটুক বোঝা যায়। দুই সাইডেই দুই সমকোণ আছে, আমরা ও কে বলে ফেলছি যে এক সমকোণ, তার মানে অবশ্যই এইটা মিলে এক সমকোণ, আবার এখানে এ এক এ, তাহলে আমরা এই 2 আর 3 থেকে লিখতে পারি যে এ সমান সমান হচ্ছে আর ওয়ান প্লাস আর টু, তাহলে 2 আর 3 থেকে লিখতে পারি 2 ও 3 হতে, 2 ও 3 হতে আমরা লিখতে পারি এ সমান সমান আর ওয়ান প্লাস আর টু। এবার একটু খেয়াল কর, তাহলে এই যে 1 নাম্বার সমীকরণে এই জায়গায় যদি আমি এই মানটা বসাই দিই এ এর মান, তাহলে লাস্টে সমীকরণটা এরকম দাঁড়াচ্ছে ডেল্টা ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ, এইটা হচ্ছে আমাদের বিচ্যুত কোণের রাশিমালা, এটা হচ্ছে আমাদের প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতি কোণের সাথে আপতন কোণ, নির্গমন কোণ আর প্রিজম কোণের সম্পর্ক। পূজা এইটুক বুঝছিস নাকি? আচ্ছা, এই ফারাবি আসিস নাকি চলে গেছে রে ফারাবি? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো আবার আমরা আহ এটা গেল বিচ্যুতি কোণ, আগের দিন ন্যূনতম বিচ্যুতি কোণ বলে একটা কথা বলছিলাম। ন্যূনতম বিচ্যুতি কোণটা কি, যে আমরা যদি আপতন কোণের মান বাড়াইতে থাকি আস্তে আস্তে বিচ্যুতি কোণের মান কমতে থাকে,
আর কমতে কমতে একটা সর্বনিম্ন মানে পৌঁছায়, তারপরে আবার বাড়তে থাকে। ওইটাকে আমরা ওই সর্বনিম্ন মানটাকে বলছিলাম বিচ্যুতি কোণ, মনে আছে তো নাকি? ন্যূনতম বিচ্যুতি কোণ সর্ব। ওকে, আচ্ছা, তো আমরা আজকে এখন সেই ন্যূনতম বিচ্যুতি কোণের রাশিমালাটা নির্ণয় করব। তো এই ন্যূনতম বিচ্যুতি কোণের যে শর্ত সেটা আগে একটু বলে নেই, যদিও তোদের বইয়ে এটার প্রুফ দেওয়া নাই, সো লাগবে না, শুধু জানা থাকলেই হবে। আচ্ছা, এইটা মুছে দিচ্ছি আপাতত। তো আমরা এখন ন্যূনতম বিচ্যুতি কোণের রাশিমালা নির্ণয় করব। ন্যূনতম, ওকে, যেটাকে আমরা ডেল্টা এম দিয়ে দেখাই। আর বিচ্যুতি কোণ হওয়ার শর্ত মানে ডেল্টা সমান সমান ডেল্টা এম হবে যখন আয়ন ইকুয়ালস টু আই টু হবে আর আর অন ইকুয়ালস টু আর টু হবে। এই দুইটা শর্ত মানলে আমরা প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কোণ পাবো। তোদের বইয়ে এই প্রুফটা দেওয়া নেই, পুরান বইয়ে ছিল, দরকার হইলে সামনে দেখাবো, সমস্যা নেই, আপাতত দরকার নেই। খালি এটা মনে রাখলেই হবে যে ন্যূনতম বিচ্যুতি কোণ পাওয়ার জন্য আয়ন আর আই টু সমান হয় আর আর অন আর আর টু সমান হইতে হয়। তো তাই যদি হয়, আমরা আগে প্রুফ করার সময় দুইটা সূত্র পাইছি, এই একটা আর একটা এটা পাইছিলাম যে এ সমান সমান হচ্ছে আর অন প্লাস আর টু, এরকম দুইটা সম্পর্ক পাইছিলাম। এটা ছিল প্রিজম কোণ, আর অন ছিল প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ, দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ। আচ্ছা, তো এই জিনিসটা এখানে বসাই দিই। এইখানে যদি আয়ন আই টুর জায়গায় আমি শুধু এই আই টুর জায়গায় আয়ন বসাই দিই, তাহলে এটা এরকম আসতেছে, ডেল্টা সমান সমান আসতেছে, আই মিন ডেল্টা সমান সমান তখন ডেল্টা এম হয়ে যাচ্ছে, আর আয়ন আর আই টু সমান হয়ে যাচ্ছে। তার মানে এই আই টুর জায়গায় যদি আমি আয়ন বসাই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 আয়ন, এখানে আসতেছে মাইনাস এ, 2 আয়ন মাইনাস এ। এইখান থেকে আমি আই অন সমান সমান লিখতে পারি, এইখান থেকে আমি আই অন সমান সমান লিখতে পারি ডেল্টা এম প্লাস এ বা এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। দেখ এটা লেখা যায় কিনা। ওকে, যদি লেখা যায়, একইভাবে আমরা এইটা থেকে লিখতে পারি, এটা থেকে লিখতে পারি এ সমান সমান আর অন আর আর টু সমান তো 2 আর অন হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা পাইলাম আর অন সমান সমান এ বাই 2। এই সমীকরণ থেকে লিখতে পারি আর অন সমান সমান এ বাই 2, আর এটা থেকে লিখতে পারি আয়ন সমান সমান এ প্লাস ডেল এম বাই 2। কোত্থেকে আসছে? যখন ডেল্টা ইকুয়ালস টু ডেল এম হবে, ন্যূনতম বিচ্যুতি কোণ হবে। আচ্ছা, এখন তাই যদি হয়, তো এবার আমাদের প্রতিসরণাঙ্কের সূত্র, মানে প্রিজমের ক্ষেত্রে, প্রিজম তো কাচের ছিল, তার মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণ, মানে যখন প্রথম পৃষ্ঠে আলো প্রবেশ করতেছে, প্রথম পৃষ্ঠে আপতন কোণ ছিল আয়ন, প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ ছিল আরন। তাইলে আমরা প্রথম পৃষ্ঠের জন্য ওই কাচের, মানে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক বা প্রিজমের প্রতিসরণাঙ্ক, সেটা বলতে পারি মিউ সমান সমান সাইন আয়ন ডিভাইডেড বাই সাইন আরন। তো এখানে মানগুলা বসাই দিই। এই আয়ন সমান সমান পাইলাম এ প্লাস সাইন, একবারে লিখে দিই, সাইন এ প্লাস ডেল এম ডিভাইডেড বাই 2, আর আর অন সমান সমান পাইলাম এ বাই 2। এই যে এই সমীকরণটা হচ্ছে আমাদের ন্যূনতম বিচ্যুতি কোণের রাশিমালা। আমাদের এটা নিয়ে প্রচুর ম্যাথ আসবে, এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথ এইটা নিয়েই, প্রিজমের প্রতিসরণাঙ্কের সাথে ন্যূনতম বিচ্যুতি কোণের সম্পর্ক, এইটা দিয়ে প্রায়ই ম্যাথটা আসে। এটুক হইলে বল হয়েছে কিনা। আচ্ছা, এখন আমরা সরু প্রিজমের ক্ষেত্রে এই সমীকরণটাকে একটু চেঞ্জ করব। যদি সরু প্রিজম হয় তখন ডেল্টা সমান সমান কি হবে সেটা একটু বের করব। সরু প্রিজম বলতে যেটা বোঝায় যে প্রিজমের প্রতিসারক কোণ, মানে আর কি ওই এর মান যদি খুব ছোট হয়, মানে সেটা 6 ডিগ্রি এর চেয়ে বড় না হলে সেটাকে সরু প্রিজম বলে। তবে কিছু কিছু ম্যাথে ধর দেখবি যে 10 ডিগ্রি বা 8 ডিগ্রি এরকম হইলেও সেটাকে সরু প্রিজম হিসেবে ধরছে। মানে তুই ম্যাথের ডাটা দেখে বুঝে নিবি
যে ওটা সরু প্রিজম হিসেবে চিন্তা করে নেওয়া লাগবে। আবার বলতেছি মানে এবার আমরা সরু প্রিজম মানে যখন এই যে প্রিজমের এই যে এই কোণটা তো এ ছিল, প্রিজমের এই এ কোণের মান অনেক ছোট, সেটা 6 ডিগ্রি, তোদের তপনের বইয়ে সংজ্ঞাটা এভাবে লেখা আছে 6 ডিগ্রি এর চেয়ে বেশি না, এরকম এ এর মান যদি 6 ডিগ্রি এর কম হয় তখন সেটাকে আমরা সরু প্রিজম বলবো। বাট এই তপনের বই উদাহরণে আরেকটা অঙ্কে প্রতিসারক কোণের মান 10 ডিগ্রি দেওয়া আছে, মানে এর মান 10 ডিগ্রি দেওয়া আছে, ওখানেও প্রিজম কোণটাকে প্রিজমটাকে সরু প্রিজম হিসেবেই ধরা হয়েছে। তো আমরা এটা অঙ্ক দেখে বুঝে নিব, আমি সেটাই বলতেছি, অঙ্ক দেখেই বুঝে নিব, যে অঙ্কের ডাটা দেখে আমরা বুঝে যাব যে এটা অ্যাকচুয়ালি সরু প্রিজম হিসেবে ধরতে হবে। তো মোটামুটি আমরা 6 থেকে 10 ডিগ্রির মধ্যে হইলে, আই মিন 10 ডিগ্রি এর নিচে হইলে বা 10 ডিগ্রি পর্যন্ত হইলে সেটাকে সরু প্রিজম ধরবো। কথা কি বোঝা গেল? ওকে, আচ্ছা। আর অঙ্কের ডাটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা সরু প্রিজম কিনা। ওকে, আচ্ছা, এখন আসি আমি তো এই ক্ষেত্রে কোথায় চেঞ্জটা হবে, তাহলে এবার হেডলাইনটা হবে সরু প্রিজমে বিচ্যুতি কোণ বা সরু প্রিজমের ক্ষেত্রে ডেল্টা, সরু প্রিজমের ডেল্টার রাশিমালা বের করব। তো আমরা এইমাত্র পড়ে আসছি যে প্রিজমের জন্য এটা তাহলে আমরা লিখতে পারি যে মিউ ইকুয়ালস টু সাইন আই 1 ডিভাইডেড বাই সাইন আর অন ইকুয়ালস টু সাইন আই 2 ডিভাইডেড বাই সাইন আর 2। এটা ওই প্রিজমের জন্য আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে এই প্রিজমের যদি কোণের মান, আই মিন আপতন কোণের মান অনেক ছোট হয়, আপতন কোণের মান অনেক ছোট হয়, আই মিন আয়নের মান যদি অনেক ছোট হয়, তখন সাইন আই অন ইকুয়ালস টু আমরা শুধু আয়ন লিখতে পারবো। এটা জানা আছে কি, কোণ অতি ক্ষুদ্র হইলে সাইন থিটা সমান সমান থিটা লেখা যাইতো, মনে আছে কি এটা পূজা? আচ্ছা, মানে ব্যাপারটা এরকম ছিল, কোণ অনেক ছোট হইলে সাইন থিটা ইকুয়ালস টু টেন থিটা ইকুয়ালস টু থিটা লেখা যায় আর কি। যা হোক, সেটাকে আমরা এখন ইউজ করতেছি। এটা আমাদের ওই যে বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যার মধ্যে ছিল, আর অনেক জায়গায় এটা আমরা পাইছি। তো যদি আয়ন অতি ক্ষুদ্র হয় তাহলে আমরা সাইন আয়ন সমান সমান আয়ন লিখতে পারি, আর এখানে সাইন আর অন সমান সমান শুধু আর অন লিখতে পারি। একইভাবে সাইন আই টু সমান সমান শুধু আই টু লিখতে পারি, সাইন আই টু সমান সমান শুধু আই টু লিখতে পারি, ওরকম সাইন আর টু সমান সমান শুধু আর টু লিখতে পারি। তাহলে ওখান থেকে এই মানগুলো যদি বসাই দিই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, মিউ ইকুয়ালস টু আসতেছে শুধু আয়ন ডিভাইডেড বাই আর অন ইকুয়ালস টু আই টু ডিভাইডেড বাই আর টু। তো এখান থেকে লেখা যায় আয়ন সমান সমান আমি লিখতে পারি, আয়ন সমান সমান লেখা যায় মিউ আর অন, আয়ন সমান সমান হচ্ছে মিউ আর অন, আবার এখান থেকে আই টু সমান সমান এবং আই টু সমান সমান লেখা যাচ্ছে মিউ আর টু। ওকে, এখন এই যে আয়ন আর আই টুর মধ্যে এই মান দুইটা বসাই দিচ্ছি, আয়ন আর আই টুর মধ্যে এই মান দুইটা বসাই দিচ্ছি, তাহলে ডেল্টা এম, ডেল্টা সমান সমান আসতেছে মিউ আর অন প্লাস মিউ আর টু মাইনাস এ। তো এখন এখান থেকে মিউ কমন নিচ্ছি, আর অন প্লাস আর টু মাইনাস এ, আবার আমরা আর অন প্লাস আর টু সমান সমান জানি এ, এটা আবার আমরা আগে প্রুফ করে আসছি। তার মানে এই জায়গায় আমরা বসাই দিচ্ছি, আগে ডেল্টা সমান সমান এই যে এটা লেখা ছিল আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ। ওকে, আর এই আর ওয়ান প্লাস আর টু সমান সমান আবার আমরা জানি এ, তো এটা এখানে বসাই দিচ্ছি, তাহলে এইটা সমান সমান আসছে মাইনাস এ। তো এখান থেকে যদি আমি এ কমন নেই তাহলে এরকম আসতেছে মিউ মাইনাস ওয়ান এ। তো এইটা হচ্ছে প্রিজম, সরু প্রিজমের ক্ষেত্রে ডেল্টা বের করার রাশিমালা। তো তুই কোশ্চেন দেখে কিভাবে বুঝবি এটা সরু প্রিজম? কোশ্চেনে তখন দেখবি এরকম আই অন আই টুর কোনো মান দেওয়া নাই বা কোনোভাবেই কোশ্চেন থেকে আই অন আই টুকে বের করা যাচ্ছে না, তখন বুঝে নিবি যে ওটা সরু প্রিজমের
বিচ্যুতি কোণ বের করতে বলতেছে। ওকে, থাকবে না, কোশ্চেনে থাকবে না, অথবা কোনোভাবেই তুই ওটাকে বের করতে পারতেছিস না, তো তখন বুঝে নিবি যে এই ক্ষেত্রে যে বিচ্যুতিটা বের করতে বলতেছে সেটা অ্যাকচুয়ালি সরু প্রিজমের বিচ্যুতি বের করতে বলতেছে। আর সরু প্রিজম হলে নর্মালি এ এর মান অনেক ছোট হবে। তো ওই যে সেটাই আর কি, যে এর মান তুই 8-10 হইলে এই বইয়ের সংজ্ঞা অনুযায়ী, তো তপনের বইয়ের সংজ্ঞা অনুযায়ী 6 ডিগ্রি, তো 8-10 হইলেও দেখবি যে এই সূত্র দিয়ে ইউজ করছে, তো তখন তার মানে মোটামুটি এটা এই মানটা এই 6-10 এর মধ্যে থাকলে তখন সেটাকে তুই সরু প্রিজম হিসেবে ধরতে পারবি। আচ্ছা, আরে ওকে, সমস্যা নাই, যেদিন আল্লাহ রিজিকে রাখবে খাবো নি। আমি অবশ্য কয়েকদিন আগে খাইছি। ওকে, তাইলে এইটুক বুঝছিস তো নাকি? আচ্ছা, আরো একটা ব্যাপার দেখ, এই রাশিমালাটা থেকে আমরা এটাও বুঝতে পারতেছি যে এই ন্যূনতম বিচ্যুতি কোণের এই সরি বিচ্যুতি কোণটা সরু প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ বা নির্গমন কোণের উপর নির্ভর করতেছে না শুধুমাত্র, বা আপতন কোণের উপর নির্ভর করতেছে না শুধুমাত্র, প্রিজম কোণের উপর নির্ভর করে। এই শুধু এই সরু প্রিজমের ক্ষেত্রে বিচ্যুতিটা আপতন কোণের উপরে নির্ভর না করে শুধুমাত্র এই প্রিজম কোণের উপর নির্ভর করতেছে। তো আমাদের খ নাম্বারের জন্য কখনো কখনো এই প্রুফটা করতে দেয়। ওকে, তাইলে এবার আসি আলোর বিচ্ছুরণ। আলোর বিচ্ছুরণ তাই মুছবো। প্রিজমের মধ্যে আলোর বিচ্ছুরণটা ঘটে। আলোর বিচ্ছুরণ জিনিসটা কি? ধর এটা যদি একটা প্রিজম হয়, প্রিজমের মধ্যে যদি আমরা সূর্যের আলো ফেলি বা নর্মাল একটা যৌগিক আলো ফেললাম, তো সূর্যের আলোর মধ্যে অনেকগুলা কালার আছে, একসাথে 7টা কালার নর্মালি, আমরা যেটাকে বেনিয়া সহকলা বলি। তো সূর্যের আলো যখন এখানে এসে পড়লো, ধর এটা সূর্যের আলো, তো এইটা আমরা জানি এর ভিতরে এখন যেহেতু অনেকগুলা কালার একসাথে আছে, কিন্তু যখন প্রতিসরণ হবে, প্রতিসরণ কোণের মানটা সেটা কিন্তু ইসের উপরে নির্ভর করে, ওই আলোর রঙের উপর নির্ভর করে, বা প্রতিসরণাঙ্ক। এক আলোর সাপেক্ষে, এক রঙের আলোর সাপেক্ষে, ধর কাচের প্রতিসরণাঙ্ক লাল আলোর জন্য যা হবে, হলুদ আলোর জন্য আরেক রকম হবে, এক এক রকম হবে। স্নেলের সূত্রে এরকম বলা ছিল, নির্দিষ্ট রং আর এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে এরকম বলা ছিল। তাইলে এইখানে যেহেতু এখন বিভিন্ন কালার আছে, তারা বিভিন্ন রকম ভাবে প্রতিসরণ হবে। তো এই যে ওর নাম কি, লাল আলো, লাল আলো সেটা সবচেয়ে কম বিচ্যুত হবে। লাল আলো, ধর লাল আলোর জন্য আমি কয়েকটা আঁকতেছি, লাল আলোর জন্য লাল আলো সবচেয়ে কম বেঁকে যাবে, সেটা মোটামুটি এরকম গেল। তারপর ধর সবুজ আলো, সবুজ আলো আমি কয়েকটা আঁকতেছি, 7টা এখানে আসবে। এক এক আলোর বিচ্যুতি তার মানে এক এক রকম হচ্ছে। ওকে, এরকম কয়েকটা আঁকলাম, এরকম না না, আমার কাছে 7টা কালার নাই, সো আমি আপাতত এই কয়টা দেখাচ্ছি। ওকে, তো এই যে বেনিয়া সহকলা মানে হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখি, এই যে ভেব ওকে, ভিভ গায়র এভাবেও লেখা যায়। ভায়োলেট, ইন্ডিগো, ভায়োলেট বেগুনি, আসমানি, ব্লু নীল, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, ওই বেনিয়া সহকলা ইংলিশে এভাবে যদি লিখি। তো এই লাল আলো সবচেয়ে কম বাঁকবে, মানে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, আর বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, তো বেগুনিটা সবার নিচে আসবে। এখানে 7টা আলোর সামনে যদি আমরা পর্দা রাখি, পর্দার মধ্যে 7টা আলোর ব্যান্ড পাবো, রংধনু পাবো আর কি। তো এই যে প্রিজমের মধ্যে দিয়ে আমরা যৌগিক আলো পাস করলাম, এইটার মধ্যে অনেকগুলা কালার একসাথে ছিল, এটাকে যৌগিক আলো বলে, যেটার মধ্যে অনেকগুলা কালার একসাথে একীভূত হয়েছিল।
এটা হচ্ছে যৌগিক আলো। তো যৌগিক আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করায় একেক আলোর বিচ্যুতির কোণের মান বিভিন্ন হওয়ায় তারা সামনের পর্দা রাখলে সেই পর্দার মধ্যে গিয়ে একটা বর্ণালী সৃষ্টি করবে, মানে অনেকগুলা কালারের ব্যান্ড পরপর সৃষ্টি হবে। তো এই ঘটনাটাকে আমরা বলতেছি আলোর বিচ্ছুরণ। এই ঘটনাটাকে আমরা আলোর বিচ্ছুরণ বলছি। তার মানে ওই যে রংধনু, যেটা রংধনু সৃষ্টির সময়ও বৃষ্টির পানির ফোঁটাটা তখন এরকম প্রিজমের মতো করে কাজ করে। আচ্ছা, এবার একটু আসি। তো এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম, বেগুনি আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি, আর একদম মাঝামাঝি যেটা, তো আমরা এই যে এই যে এই দুইটা, এটা হচ্ছে একদম প্রান্তীয় রশ্মি আর কি। এই লাল আলো আর বেগুনি আলো এরা হচ্ছে প্রান্তীয় রশ্মি, আর সবুজ আলোটা হচ্ছে মধ্যরশ্মি, বা এটাকে মধ্যরশ্মি বলা হয় আর কি। তো ওই দুইটা হচ্ছে প্রান্তীয়, আর এটা হচ্ছে মধ্যরশ্মি। তো এখন মাঝখানে এই বর্ণালী উৎপত্তির কারণ নিয়ে কিছু কথাবার্তা লেখা আছে। বর্ণালী উৎপত্তির কারণ আমি বলে ফেললাম যে যেহেতু ওই যে আলোর রঙের উপরে নির্ভর করতেছে বিচ্যুতি কোণ বা ওই যে প্রতিসরণ কোণের মান, এই জন্য এই বর্ণালী উৎপত্তি হচ্ছে। মাঝখানে আরো কিছু লেখা আছে ওই সৌর বর্ণালী, ফ্রনহফার রেখা নিয়ে কিছু বলা আছে। এগুলা জাস্ট একটা রিডিং দিবি, এগুলা থেকে কিছু কোশ্চেন আসে না, অবজেক্টিভ আসতে পারে। তো আমরা তারপরে একটা টপিক আছে, সেটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, এটা নিয়ে একটু পড়তেছি। তাহলে আমরা এটা দেখলাম যে লাল আলোর জন্য একরকম বিচ্যুতি কোণ হচ্ছে, হলুদ আলোর জন্য একরকম হচ্ছে, সবুজ আলোর জন্য একরকম হচ্ছে। তো একটা প্রিজমের ক্ষেত্রে, একটা নির্দিষ্ট প্রিজমের জন্য এরকম আমি যদি এর মধ্যে সূর্যের আলো পাস করি, তাহলে এরকম 7টা আলোর জন্য 7টা বিচ্যুতি কোণ পাবো। তো একটা প্রিজমের জন্য যদি একদম কর্নারের দুইটা, একটা হচ্ছে লাল আলোর বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি, লাল আলোর বিচ্যুতি কোণের জন্য আমরা সরু প্রিজমের জন্য সূত্রটা এইমাত্র শিখে আসছি। সূত্রটা ছিল মিউ মাইন, হ্যাঁ, লাল আলোর বিচ্যুতি কোণ সবচেয়ে কম, এটাই মানে আমি কি এখন বেশি বলছি? আচ্ছা সরি, লাল আলোর বিচ্যুতি কোণ সবচেয়ে কম, এই দেখলেই বোঝা যায়, এখান থেকে বোঝা যায় বিচ্যুতি মানে সবচেয়ে বেশি বেঁকে গেছে। এই নীল আলো সবচেয়ে বেশি, এই নীল আলো বলতেছি, বেগুনিটা সবার নিচে আছে। এই যে আমি এভাবে এইখানে সিরিয়াল অনুযায়ী লিখছি, বেগুনি আলোর বিচ্যুতিটা সবচেয়ে বেশি হবে, ওটা সবচেয়ে বেশি বেঁকে যাবে। আচ্ছা, তাহলে লাল আলোর বিচ্যুতি হচ্ছে সবচেয়ে কম, সেটা একদম কর্নারে। তার জন্য যদি আমি একটা সরু প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণের মানটা লিখি, তাহলে এরকম ডেল্টা আর দিয়ে বুঝাচ্ছি লাল আলোর জন্য। একটু আগে ছিল মিউ মাইনাস অন এ, এরকম ছিল, মনে আছে তো এইটুক, তাই না? তো আমরা বলছি আলোর সাথে প্রতিসরণাঙ্ক নির্ভর করে, তার মানে লাল আলোর জন্য প্রতিসরণাঙ্কের মানটা ডিফারেন্ট হবে, এটাকে মিউ আর দিয়ে দেখাইলাম। তাহলে এইখানে যেটা লিখলাম সেটা হচ্ছে একটা প্রিজমের জন্য লাল আলোর সাপেক্ষে তার বিচ্যুতি কোণের রাশিমালাটা কেমন হবে সেটা লিখলাম, আর এটা হচ্ছে লাল আলোর সাপেক্ষে ওই প্রিজমের প্রতিসরণাঙ্ক। একইভাবে একদম তার আরেক প্রান্তে লাল, আর এটা হচ্ছে ভায়োলেট, ভায়োলেটের জন্য যদি এটা লিখি ডেল্টা ভি, এখানে হবে মিউ ভি, তার মানে বেগুনি আলোর সাপেক্ষে একটা প্রিজমের বিচ্যুতি কোণের মান লিখলাম আমরা। তো এখন এই বেগুনির জন্য বিচ্যুতি কোণের মান সবচেয়ে বেশি, আর লাল আলোর জন্য বিচ্যুতি কোণের মান সবচেয়ে কম। এই দুইটার পার্থক্যকে আমরা বলবো কৌণিক বিচ্ছুরণ। একটা প্রিজমের এই দুই প্রান্তীয় রশ্মির দ্বারা যে বিচ্যুতি কোণের মান, সেটার পার্থক্যকে আমরা বলি কৌণিক বিচ্ছুরণ। তাইলে এবার কৌণিক বিচ্ছুরণ, একটা প্রিজমের কৌণিক বিচ্ছুরণ সেটা ইকুয়ালস টু হবে এই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। তো এটা যদি এখানে বসাই দিই তাহলে ব্যাপার, আচ্ছা তাহলে দেখ, এখানে মিউ ভি মাইনাস মিউ আর, সেটার যদি আমি মান দুইটা বসাই দেই, তাহলে কাটাকাটি করে জাস্ট এটা থাকতেছে মিউ ভি মাইনাস মিউ আর, আর সাথে এ থাকতেছে, এই যে এখানকার এ আর ওইখানকার এটা কাটাকাটি চলে যাবে। তো এটাকে আমরা বলতেছি কৌণিক বিচ্ছুরণ। তার মানে যে কোনো একটা প্রিজমের জন্য কৌণিক কৌণিক বিচ্ছুরণ কাকে বলবো? ওই প্রিজম দ্বারা দুই প্রান্তীয় রশ্মির যে বিচ্যুতি কোণ হয় তার পার্থক্যকে। আচ্ছা, এইবার আরেকটা সংজ্ঞা এটা দিয়ে আমরা শেষ করতেছি, সেটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। এটা, হ্যাঁ মুছি নাই, এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ, আর লাস্টেরটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। একটা প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা বলতে আমরা কি বুঝবো? বিচ্ছুরণ ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা এটাকে ওমেগা দিয়ে দেখানো হয়। বিচ্ছুরণ ক্ষমতা হবে এই যে কৌণিক বিচ্ছুরণ মানে দুই প্রান্তীয় রশ্মির বিচ্যুতির পার্থক্য, তার মানে উপরে হচ্ছে ডেল ভি মাইনাস ডেল আর, আর নিচে হচ্ছে
অনুপাত করব কার সাথে? মধ্যরশ্মির বিচ্যুতি পার্থক্য, মানে ওই যে গ্রিন, সবুজ যেটা। তো ওই গ্রিনটাকে শুধুমাত্র ডেল্টা দিয়ে দেখানো হচ্ছে, মানে এটাকে আমরা চাইলে ডেল্টা জি দিয়েও দেখাইতে পারতাম, কিন্তু মধ্যরশ্মির জন্য সেটাকে শুধুমাত্র ডেল্টা দিয়ে দেখানো হচ্ছে। তার মানে কৌণিক বিচ্ছুরণ কাকে বলবো? কোন একটা প্রিজমের দুই প্রান্তীয় রশ্মির, প্রিজমের ক্ষেত্রে দুই প্রান্তীয় রশ্মির দ্বারা বিচ্যুত কোণের যে পার্থক্য, বা বলতে পারি কৌণিক বিচ্ছুরণের সাথে মধ্যরশ্মি দ্বারা বিচ্যুত কোণের অনুপাতকে আমরা বলবো ওই প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা। তো মধ্যরশ্মি যেটা ডেল্টা দিয়ে যদি লিখি, মানে ডেল্টা জি হওয়ার কথা, এখানে গ্রিন হওয়ার কথা, তো শুধুমাত্র ডেল্টা দিয়ে দেখানো হয়েছে ওটাকে। তো এখন এটাকে আমি এখানে বসাই দিচ্ছি ডেল্টা ইকুয়ালস টু, তাহলে আমাদের একটু আগে ডেল্টা ভি, এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সমান সমান এটা আসছে মিউ ভি মাইনাস মিউ আর। আচ্ছা এখানে লিখি মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর ডেল্টা সমান সমান এই যে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে এ এ কাটাকাটি গিয়ে জাস্ট ওমেগা সমান সমান আসতেছে মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ। তার মানে সংজ্ঞাটাকে আমরা এভাবে দিতে পারি, একটা প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা ওমেগা হবে দুই প্রান্তীয় রশ্মির সাপেক্ষে ওই প্রিজমের প্রতিসরণাঙ্কের পার্থক্য। বুঝি নাই? ও সরি 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 সরি, নিচে মিউ মাইনাস ওয়ান হবে, নিচে মিউ মাইনাস ওয়ান হবে। তাহলে ওই ওমেগা বের করতেছি কেমনে? দুই প্রান্তীয় রশ্মির সাপেক্ষে ওই প্রিজমের প্রতিসরণাঙ্কের মানের পার্থক্য, এবং মধ্যরশ্মির সাপেক্ষে যে ওই প্রিজমের প্রতিসরণাঙ্ক আসে তার থেকে ওয়ান বিয়োগ দিলে যেটা আসে সেটার অনুপাতকে আমরা এই ওমেগা বলতেছি। তো বিচ্ছুরণ ক্ষমতা, এগুলো আরো ছোট ছোট ম্যাথ আসে, তবে বেশি আমাদের ম্যাথ আসবে ওই ন্যূনতম বিচ্যুতি কোণের যে রাশিমালাটা নির্ণয় করলাম, যে সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু মিউ ইকুয়ালস টু যেটা ছিল। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক, ম্যাথগুলো একটু দেখিস, আর এমনিতে তো ম্যাথ পরে করবোই, সমস্যা নাই। আর এখানে কিছু ছোট কোশ্চেন আছে, এগুলা তোরা পড়লেই পারবি, যে যেমন বিপদ সংকেতের ক্ষেত্রে লাল রং কেন ব্যবহার করা হয়, তারপর সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশ কেন লাল দেখায়, এগুলা খ নাম্বারের জন্য আসে। এগুলা নিজেরা পড়ে নিস, আর যদি পরে বুঝতে প্রবলেম হয় আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক পূজা, নাকি? ওকে ঠিক আছে। আর এই কি বলে এই পোলাপান গুলার নাম যেন কি, ওদেরকে একটু বলে দেই। আহ সেতু, লালন, আর যেন ওর নাম কি, রাহেলা, মিম, এই সবগুলার আমি মিস করি, বুঝছিস? এরা তো আল্লাহ হাফেজ, বাই বাই।